Bismillahirrahmanirrahim. My dear learners, I hope all of you are keeping safe and sound by the grace of Almighty Allah. I am also well. This is my second lecture with you. I welcome you to my class. I hope you will enjoy the class and you will learn something from this class. Okay, my dear students, you know, in your second paper, English second paper syllabus, there are 12 grammatical items. There are 12 grammatical items in your English second paper syllabus. To understand those 12 grammatical items, you have to have clear idea about some basic grammatical items. That is why today I am in front of you to give you class on basic grammar. Okay, basic grammar বলতে আমরা মূলত বুঝি যে যেই গ্রামারগুলো একেবারে গ্রামারের ভিত্তি সেটাকে আমরা মূলত বেসিক গ্রামার বলি। যেমন ধরো একটা পার্টস অফ স্পিচ একটা বেসিক গ্রামার আমরা বলি, টেন্স বেসিক গ্রামার, তারপরে এগুলো ছাড়াও ধরো একটা বাক্যের সাবজেক্ট, ভার্ব। আমি মূলত যেগুলো নিয়ে আলোচনা করবো আমি সেটা একটু বলি। অনেকগুলো বেসিক গ্রামাটিক্যাল আইটেমস আছে, এর মধ্যে আমাদের অন্যান্য স্যারেরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমাদের সাথে সেটি হচ্ছে, ধরো তোমরা অনেক সময় অন্যান্য গ্রামাটিক্যাল আইটেম পড়াতে গেলে জিজ্ঞাসা করো স্যার জিরান্ড কী, প্রেজেন্ট পার্টিসিপল কী, হ্যাঁ অ্যাডজেক্টিভ কী, এগুলো অনেক প্রশ্ন করো, অবজেক্ট কী, কমপ্লিমেন্ট কী, হ্যাঁ। তো এই প্রশ্নগুলো ইনফিনিটিভ কী, তাহলে এই প্রশ্নগুলো যাতে আর করতে না হয় সেজন্য আমি তোমাদেরকে এই বেসিক আইডিয়াটা দিব। তাহলে আমরা মূলত আজকের ক্লাসে আলোচনা করতে চেষ্টা করব সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়ালস, জিরান্ড, পার্টিসিপল এটসেট্রা। ওকে, আশা করি তোমরা আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমরা শুরু করি। প্রথমে আমরা একদম ভিত্তি থেকে শুরু করি। ধরো আমরা প্রথমেই বলি সাবজেক্ট আর হচ্ছে প্রেডিকেট। ওকে, তোমরা জানো প্রতিটি বাক্য দুটি জিনিসের সমন্বয়ে গঠিত হয়, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। একটা বাক্যে, একটা ইংরেজি বাক্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। এখন হচ্ছে সাবজেক্ট কী? সাবজেক্ট হচ্ছে বাক্যের সেই অংশ যেখানে আলোচ্য ব্যক্তি বা বস্তুর উল্লেখ থাকে, সেটাকে বলা হয় সাবজেক্ট। আমি আবার বলছি, সাবজেক্ট হচ্ছে বাক্যের সেই অংশ যেখানে আলোচ্য ব্যক্তি বা বস্তুর উল্লেখ থাকে। ওকে, সাবজেক্ট তোমরা সাধারণত তোমাদের ধারণা সাবজেক্ট মানে বাক্যের শুরুতে থাকবে, এই ধারণাটা ভুল। সাবজেক্ট বাক্যের শুরুতে থাকতে পারে, শেষে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, সাবজেক্টের কোনো নির্দিষ্ট অবস্থান নেই। এবার আসো প্রেডিকেট কী? প্রেডিকেট হচ্ছে বাক্যের যেই অংশে সাবজেক্ট সম্পর্কে কোনো আলোচনা করা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট সম্পর্কে যা কিছু আলোচনা করা হয়, যেই অংশে আলোচনা করা হয় সেটাই হচ্ছে প্রেডিকেট। ওকে, আমি কয়েকটা এক্সাম্পল লিখি, তাহলে তোমরা বুঝতে পারবা। ধরো আমি যদি বলি হি ইজ প্লেয়িং ক্রিকেট। ওকে, লুক অ্যাট দ্য বোর্ড। এখানে আমি একটা বাক্য লিখলাম, হি ইজ প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলছে। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা? হি, এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, হি হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়েছে, ইজ প্লেয়িং ক্রিকেট, এটা হচ্ছে প্রেডিকেট। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি বাক্য দুটি জিনিসের সমন্বয়ে গঠিত হয়, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? হি, আর প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়েছে। যেমন হি ইজ প্লেয়িং ক্রিকেট, এই অংশে ইজ প্লেয়িং ক্রিকেট হচ্ছে প্রেডিকেট আর হিটা হচ্ছে সাবজেক্ট। এখন আসো, এই বাক্যে সাবজেক্ট আছে বাক্যের শুরুতে, কিন্তু তোমরা মনে করবে না যে সাবজেক্ট সবসময় বাক্যের শুরুতেই থাকবে। সাবজেক্ট বাক্যের মাঝখানেও থাকতে পারে, এমনকি বাক্যের শেষেও থাকতে পারে। যেমন আমি যদি একটা বাক্য বলি হু আর দে, এই ছোট বাক্যটি খেয়াল করো, এই বাক্যের সাবজেক্ট কোনটা? দে। এই দে সাবজেক্টটি কোথায় আছে? বাক্যের শেষে আছে। এই বাক্যে আছে কোথায়? শেষে। তাহলে এখানে দেটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট সম্বন্ধে বাকি অংশ হু আর, এটা হচ্ছে প্রেডিকেট। ওকে, যদি আমি আরেকটা বাক্য লিখি, ধরো আমি যদি বলি হি হাউ ব্রিলিয়েন্ট
সরি, আরেকটি বাক্য খেয়াল করো, হাউ ব্রিলিয়েন্ট দ্য বয় ইজ। আচ্ছা, এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখো এই বাক্যের সাবজেক্ট কোনটা? দ্য বয়। তাহলে আমরা এখানে তিনটা বাক্য লিখলাম। দেখো তিনটা বাক্যে সাবজেক্ট তিন জায়গায় বসছে। এখানে সাবজেক্ট কোথায়? মাঝখানে। এই বাক্যের সাবজেক্ট কোথায়? শুরুতে। এই বাক্যের সাবজেক্ট কোথায়? বাক্যের শেষে। তার মানে সাবজেক্ট বাক্যের শুরুতে, শেষে, এমনকি মাঝখানে বসতে পারে। এবার আসো, সাবজেক্ট ছাড়া বাকি যেটুকু, যেমন হাউ ব্রিলিয়েন্ট এবং ইজ, এটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট ইজ সহ। ওকে, তাহলে আমরা আশা করি সাবজেক্ট এবং প্রেডিকেট বুঝতে পারছি। ওকে, এই দুইটা জিনিস একদম বেসিক নলেজ তোমাদেরকে দিলাম। এরপরে আসো আমরা পড়ব ভার্ব। একটু খেয়াল করো, ভার্ব। আচ্ছা, ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। তাহলে আমরা জানি ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া। এখন আসো ভার্ব কাকে বলে? তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে ভার্ব বলে। তবে আমি আর একটু স্পেসিফিক্যালি বলতে চাই, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, কোনো কিছু আসে এবং কোনো কিছু হওয়া বোঝায়। আমি তিনটা কথা বললাম। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, কোনো কিছু হওয়া এবং কোনো কিছু আসে বোঝায় তাকে আমরা ভার্ব বলবো। কোনো কিছু করা, এটাও ভার্ব। কোনো কিছু হওয়া, হওয়া বলতে টু বি ভার্ব। কোনো কিছু আসে, টু হ্যাভ ভার্ব। তাহলে আমরা ভার্বের তিনটা কথা মনে রাখবো। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, কোনো কাজ করা, কোনো কিছু হওয়া এবং কোনো কিছু আসে বোঝায় তাকে আমরা ভার্ব বলবো। ঠিক আছে? এবার আসো, ভার্বকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। আমরা প্রথমে ভার্বকে দুই ভাগে ভাগ করতে পারি। ভার্বকে ভাগ করলে আমরা পাবো ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। ওকে, আচ্ছা, ভার্বকে যদি আমরা ভাগ করি, আমরা প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি ভার্বকে। সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। ওকে, ফাইনাইট ভার্ব এর বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং নন ফাইনাইট ভার্ব এর বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে? এখন আসলে ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব দ্বারা কোনো একটি বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়। যে ভার্ব দ্বারা কোনো বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় এবং যেই ভার্ব ওই বাক্যের সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব সম্বন্ধে আমরা মনে রাখবো, ফাইনাইট ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায়। ঠিক আছে? এই হলো একটা কথা। আরেকটা কথা হচ্ছে ফাইনাইট ভার্বটা বাক্যের সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। আর এর বিপরীত কথাগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া, যেই ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না এবং যেই ভার্ব কোনো বাক্যের সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী এবং টেন্স অনুযায়ী যার রূপের কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, আমি একটা উদাহরণ লিখি, তোমরা একটু খেয়াল করো। যেমন আমরা যদি বলি হি প্লেইজ ক্রিকেট। ওকে, একটু খেয়াল করো, হি প্লেইজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে। তাহলে এই বাক্যে প্লেইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। এই বাক্যের প্লেইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ এই বাক্য প্লেইজ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয়েছে। ওকে, এবার আসো আমি যদি বলি হি ইজ প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলতেছে। এখন আসো এই বাক্যের প্লেয়িং, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ এখানে যদি ইজ না থাকতো, ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, অর্থাৎ প্লেয়িং যদি না থাকতো, ইজ যদি না থাকতো তাহলে প্লেয়িং তার অর্থ প্রকাশ করতে পারতো না। এখন আমরা হি ইজ প্লেয়িং ক্রিকেট এই বাক্যে দুইটা ভার্ব পাচ্ছি, একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে প্লেয়িং। তাহলে এখানে ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর প্লেয়িংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। প্লেয়িংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কারণ প্লেয়িংটা বাক্যের সাবজেক্ট যাই হোক না কেন, এবং সাবজেক্ট থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, অথবা সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, অথবা টেন্স যাই হোক না কেন, প্লেয়িংয়ের কোনো পরিবর্তন হবে না। সেজন্য প্লেয়িংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন ধরো যদি এই বাক্যটা পাস্ট টেন্স হইতো, তাহলে আমরা ইজ না বসাই কি বসাইতাম? ওয়াজ বসাইতাম। তাহলে এটা চেঞ্জ হচ্ছে। আবার যদি এখানে সাবজেক্টটা হি না হয়ে দে হইতো, তাহলে এখানে বসতো অয়ার। তাহলে এই ভার্বের রূপ পরিবর্তন হচ্ছে। দ্যাট মিনস এম ইজ আর ওয়াজ ওয়ার এই টু বি ভার্বগুলো এক ধরনের ফাইনাইট ভার্ব। কিন্তু খেয়াল করো, এই যে প্লেয়িং, এটা আইএনজি, এখানে সাবজেক্ট যাই হোক না কেন প্লেয়িংয়ের কোনো পরিবর্তন
হবে না, কারণ আমি এখানে যদি হি না দিয়ে যদি আমি এখানে লিখি দে, ওকে, তাহলে দেখো দের সাথে বসতেছে আর, কিন্তু প্লেইংয়ের কোনো চেঞ্জ হচ্ছে না। আর বসতে পারে, পাস্ট টেন্সে ওয়ার বসতে পারে, ফিউচার টেন্সে উইল বি বসতে পারে। ওকে, তাহলে এখানে ফাইনাইট ভার্ব কোনটা? এখানে হচ্ছে আর, এখানে হচ্ছে বিটা, অবশ্য উইল একটা অক্সিলারি ভার্ব, সেটা আলাদা কেস। এখানে প্লেইংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায়। যেমন আমি যদি একটা ছোট্ট বাক্য লিখি, হি ইজ, যদি আমি এইভাবে লিখি, একটু খেয়াল করো, হি ইজ আ প্রফেসর অফ ইংলিশ। দেখো এই বাক্যে ইজ কিন্তু একটা টু বি ভার্ব, কিন্তু টু বি ভার্ব হলেও এই বাক্যটা দ্বারাই কিন্তু বাক্যের অর্থ, এই ভার্বটা দ্বারাই বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয়েছে। সুতরাং এই ইজ ভার্বটাই হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। ওকে, তার মানে যেই ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পাবে সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যেটা দ্বারা প্রকাশ পাবে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব বাক্যের সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী, এমনকি টেন্স অনুযায়ী ফাইনাইট ভার্বের পরিবর্তন হতে পারে। কিন্তু নন ফাইনাইট ভার্ব টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, নাম্বার অনুযায়ী, পার্সন অনুযায়ী কোনো পরিবর্তন হবে না। সাবজেক্ট যেটাই হোক না কেন, থার্ড পার্সন হোক, ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, সিঙ্গুলার হোক, প্লুরাল হোক, প্রেজেন্ট টেন্স হোক, পাস্ট টেন্স হোক, যেই টেন্সই হোক, তার কোনো রূপের পরিবর্তন ঘটবে না। দ্যাট ইজ নন ফাইনাইট ভার্ব। ওকে, আর ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন ঘটবে। এখন আসো আমরা ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করতে পারি। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। ওকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ওকে, তাহলে ফাইনাইট ভার্ব কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ওকে, এবার আসো প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেই ভার্ব যেই ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজের অর্থ প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব হচ্ছে সেই ভার্ব যেই ভার্ব প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে, সাহায্য করে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, আমি একটু উদাহরণ দিই, তাহলে তোমরা আশা করি বুঝতে পারবা। যেমন আমি যদি বলি হি ইজ হি ইজ প্লেয়িং ক্রিকেট। আচ্ছা, আমরা এই বাক্যটাই লিখি, হি ইজ প্লেয়িং ক্রিকেট। আচ্ছা, এই বাক্যে দেখো দুইটা ভার্ব আছে। এই বাক্যের ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লেয়িংটা হচ্ছে মেইন ভার্ব। এই বাক্যে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং প্লেয়িংটা হচ্ছে মেইন ভার্ব। ওকে, আচ্ছা, কারণ হচ্ছে ইজ না থাকলে এটা টেন্স গঠন করতে পারতো না। এখানে প্লেয়িং মেইন ভার্বকে হেল্প করছে ইজ। ওকে, আচ্ছা, এখন আমরা যদি আরেকটা কথা বলি, হি ইজ আ ফুটবলার, ধরো একটা বাক্য বললাম, তাহলে এই বাক্যের ইজ এটা টু বি ভার্ব, এক ধরনের অক্সিলারি ভার্ব, কিন্তু এই বাক্যে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এই বাক্যের জন্য। কারণ যেই বাক্যে অক্সিলারি ভার্বই একমাত্র ভার্ব, যেই বাক্যের অক্সিলারি ভার্বই একমাত্র ভার্ব, সেই বাক্যের অক্সিলারি ভার্বকে আমরা বলবো প্রিন্সিপাল ভার্ব, সেই বাক্যের জন্য সেটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই দুটো বাক্যে খেয়াল করো, এই বাক্যের ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এই বাক্যের ইজটা হচ্ছে মেইন ভার্ব। এই বাক্যে ইজটা প্লেয়িংকে হেল্প করছে, আর এই বাক্যে ইজ নিজেই বাক্যের অর্থ সম্পূর্ণ করছে। ওকে, তাহলে আমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব চিনলাম। এখন আসো অক্সিলারি ভার্ব আবার দুই ধরনের। হ্যাঁ, অক্সিলারি ভার্ব হচ্ছে দুই ধরনের। অক্সিলারি ভার্ব দুই ধরনের, প্রাইমারি অক্সিলারি অ্যান্ড সেকেন্ডারি অক্সিলারি। ওকে, তাহলে আমরা জানলাম যে অক্সিলারি ভার্ব কয় ধরনের? দুই ধরনের, প্রাইমারি অক্সিলারি এবং সেকেন্ডারি অক্সিলারি। ওকে, আচ্ছা, এখন আসো প্রাইমারি অক্সিলারি কোনগুলো? প্রাইমারি অক্সিলারি হচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব অ্যান্ড টু ডু ভার্ব, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। টু বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে টু বি ভার্ব। হ্যাঁ, বি নিজেও একটা টু বি ভার্ব, তাহলে টু বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাঁ, তারপরে বি নিজে একটা টু বি ভার্ব। এছাড়া বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, বি ডাবল ই এন, এবং আইএনজি ফর্ম হচ্ছে বি ই আইএনজি। তাহলে বি
এম ইজ আর ওয়াজ ওয়ার বিং এবং বিন BWN এগুলি হচ্ছে মূলত এগুলো টু বি ভার্ব। আবার টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু ডু ভার্ব কোনগুলো? ডু ডাজ ডিড ডুইং ডান, এগুলো হচ্ছে টু ডু ভার্ব। তাহলে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং টু ডু ভার্ব এগুলোকে আমরা বলি প্রাইমারি অক্সিলারি। ওকে, এবার আসো সেকেন্ডারি অক্সিলারি। সেকেন্ডারি অক্সিলারি কোনগুলো? সেকেন্ডারি অক্সিলারিকে আমরা মডাল অক্সিলারিও বলি। সেকেন্ডারি অক্সিলারিকে আমরা আবার মডাল অক্সিলারি বলি, আবার সংক্ষেপে শুধু মডালসও বলি। হ্যাঁ, আচ্ছা, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাঁ, মাস্ট, অট টু, নিড, ডেয়ার এটসেট্রা। এগুলোকে মডাল বলি কেন? কারণ এগুলা সাবজেক্ট অনুযায়ী বা তার রূপের পরিবর্তন হয় না, এগুলোর সাথে কখনো আইএনজি যুক্ত হয় না, ঠিক আছে? এগুলো এই জন্য মডাল, কারণ এগুলোর আমরা সাবজেক্ট অনুযায়ী, নাম্বার অনুযায়ী, পার্সন অনুযায়ী এগুলোর রূপের পরিবর্তন ঘটে না। ওকে, তাহলে হচ্ছে মডাল অক্সিলারি। তাহলে আমরা জানলাম অক্সিলারি ভার্ব দুই ধরনের, প্রাইমারি অক্সিলারি এবং সেকেন্ডারি অক্সিলারি। ওকে, প্রাইমারি অক্সিলারি কোনগুলো? টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। আর সেকেন্ডারি অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট, অট টু ইত্যাদি। ওকে, এবার আসো আমরা প্রিন্সিপাল ভার্বকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। প্রিন্সিপাল ভার্ব দুই ধরনের, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। প্রিন্সিপাল ভার্ব দুই ধরনের, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। ওকে, তাহলে আমরা জানলাম প্রিন্সিপাল ভার্ব হচ্ছে দুই ধরনের, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ শব্দের অর্থ হচ্ছে সকর্মক, মানে কর্ম আছে, সকর্মক মানে কর্মসহ, দ্যাট মিন্স কর্ম আছে। তাহলে যে ভার্বের একটা অবজেক্ট আছে, কর্ম আছে, অবজেক্ট অর্থ হচ্ছে কর্ম, ঠিক আছে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যেই ভার্বের কোনো অবজেক্টের প্রয়োজন নাই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ হচ্ছে সকর্মক, ইনট্রানজিটিভ হচ্ছে অকর্মক। যেই ভার্বের একটি অবজেক্ট আছে সেটি হচ্ছে ট্রানজিটিভ, আর যেই ভার্বের অবজেক্ট না সেটি হচ্ছে ইনট্রানজিটিভ। ওকে, আমরা কয়েকটা উদাহরণ লিখি, আশা করি তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন আমি যদি বলি হি প্লেজ দ্য পিয়ানো। ওকে, হি প্লেজ দ্য পিয়ানো, সে পিয়ানো বাজায়। এই বাক্যে খেয়াল করো, প্লে একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ এর একটা অবজেক্ট আছে। অবজেক্ট কোনটা? পিয়ানো। ওকে, অবজেক্ট হচ্ছে পিয়ানো। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি এখানে ভার্ব হচ্ছে প্লেজ আর পিয়ানো হচ্ছে অবজেক্ট। যেহেতু এই প্লে ভার্বের একটা অবজেক্ট আছে, সুতরাং এই প্লেসটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব, মানে সকর্মক ক্রিয়া, কারণ এর একটা অবজেক্ট আছে। এখন আসো, আমি যদি বলি এইভাবে, হি প্লেজ ইন দ্য মর্নিং, হি প্লেজ ইন দ্য মর্নিং। ওকে, এই বাক্যটা খেয়াল করো, সে সকালবেলায় খেলাধুলা করে, ঠিক আছে? তাহলে এই বাক্যে খেয়াল করো, প্লেজ এইটা ইনট্রানজিটিভ। কেন এটা ইনট্রানজিটিভ? কারণ এখানে কোনো অবজেক্ট নাই। এই বাক্যে যেমন, আগের বাক্যে যেমন একটা অবজেক্ট ছিল দ্য পিয়ানো, এখানে কিন্তু ইন দ্য মর্নিং এটা কিন্তু অবজেক্ট নয়। এখন তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে ইন দ্য মর্নিং কি? ইন দ্য মর্নিং হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্বিয়াল। তো অ্যাডভার্বিয়াল কি সেটা আমি তোমাদেরকে পরে বলবো। তো অ্যাডভার্বিয়াল এটা অ্যাডভার্ব অফ টাইম, কখন সে খেলে, সেটা হচ্ছে সকালবেলায় খেলে, তাহলে এটা হচ্ছে ইন দ্য মর্নিং, অ্যাডভার্ব অফ টাইম, এগুলোকে আমরা অ্যাডভার্বিয়াল বলি। সেটা আমরা পরে অ্যাডভার্বিয়াল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। এখন খেয়াল করো, হি প্লেজ ইন দ্য মর্নিং, এই বাক্যে যেহেতু কোনো অবজেক্ট নাই, এই বাক্যে ব্যবহৃত প্লেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর আগের বাক্যে দেখো, হি প্লেজ দ্য পিয়ানো, এই বাক্যে একটা অবজেক্ট আছে দ্য পিয়ানো, সুতরাং এই বাক্যে ব্যবহৃত প্লেসটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। আরও একটা উদাহরণ দেই, যেমন যদি আমি বলি হি স্লিপস 8 hours a day। আচ্ছা, এই বাক্যটা খেয়াল করো, হি স্লিপস 8 hours a day, সে দৈনিক 8 ঘন্টা ঘুমায়। তাহলে এখানে স্লিপটা হচ্ছে ভার্ব,
আর 8 আওয়ার্স এ ডে এটা কিন্তু অবজেক্ট নয়, এটা অবজেক্ট নয়, ঠিক আছে? এটা 8 আওয়ার্স এ ডে, দৈনিক 8 ঘন্টা অ্যাডভার্ব অফ টাইম। এখন আসো, এই স্লিপসটাও ইনট্রানজিটিভ। কেন ইনট্রানজিটিভ? কারণ এর কোনো অবজেক্ট নাই। এখন আসো, এই স্লিপসটাকে আমি ইচ্ছা করলে ট্রানজিটিভ বানাই ফেলতে পারবো যদি আমি এরপর একটা অবজেক্ট বসাই। যেমন হি স্লিপস আ সাউন্ড স্লিপ। ওকে, হি স্লিপস আ সাউন্ড স্লিপ, সে একটা খুব ভালো ঘুমায়। হ্যাঁ, হি স্লিপস আ সাউন্ড স্লিপ। তাহলে এখানকার এখন এই সাউন্ড স্লিপ এটা কিন্তু অবজেক্ট, আর সাউন্ড স্লিপ এটা হচ্ছে অবজেক্ট। তাহলে যেহেতু অবজেক্ট আছে, সুতরাং এখনকার স্লিপসটা হয়ে গেল ট্রানজিটিভ। এখন এটা ট্রানজিটিভ। ওকে, তাহলে একই ভার্ব ট্রানজিটিভ হতে পারে, অ্যাট দ্য সেম টাইম এটা ইনট্রানজিটিভ হতে পারে। তার মানে অবজেক্ট থাকা না থাকার উপর ডিপেন্ড করে যে সেটি ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ। আবার কিছু কিছু ভার্ব আছে সেটা সব সময়ের জন্য ইনট্রানজিটিভ, কিছু কিছু ভার্ব আছে সেটা সব সময়ের জন্য ইনট্রানজিটিভ, যেমন সুইম, গেট আপ, রাইজ। ওকে, এই জাতীয় কিছু ভার্ব আছে যেগুলো সব সময়ের জন্যই ইনট্রানজিটিভ। আর কিছু কিছু ভার্ব আছে যেগুলো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ উভয় রূপে ব্যবহৃত হয়। ওকে, এখন আসলে আমরা চলে যাচ্ছি আমরা এতক্ষণ মোটামুটি যা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন আসলে আমরা আলোচনা করব নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। ওকে, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ওকে, আচ্ছা, নন ফাইনাইট ভার্ব প্রথমত 3 ধরনের। নন ফাইনাইট ভার্ব প্রথমত 3 ধরনের। নাম্বার 1 ইনফিনিটিভ, নাম্বার 2 জিরান্ড, অ্যান্ড নাম্বার 3 পার্টিসিপল। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে মূলত 3 ধরনের, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। ঠিক আছে? নন ফাইনাইট ভার্ব আমরা আগেই বলেছি এটা হচ্ছে অসমাপিক ক্রিয়া, যেই ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না, অথবা যেই ভার্ব বাক্যের সাবজেক্ট অনুযায়ী, নাম্বার অনুযায়ী, পার্সন অনুযায়ী এবং টেন্স অনুযায়ী যার কোনো রূপগত পরিবর্তন ঘটে না, সেটাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। ওকে, এখন আসো, এই নন ফাইনাইট ভার্ব হচ্ছে কয় ধরনের? 3 ধরনের, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। এখন আসো, ইনফিনিটিভ আবার মূলত 2 ধরনের, যেমন ইনফিনিটিভ উইথ টু, ইনফিনিটিভ উইদাউট টু। ইনফিনিটিভ আবার 2 ধরনের, ইনফিনিটিভ উইথ টু, ইনফিনিটিভ উইদাউট টু। আর জিরান্ডের প্রকারভেদ নাই। জিরান্ড ভার্বের সাথে আইনযুক্ত হয়ে যদি সেটা নাউনের মতো কাজ করে তবে তাকে আমরা জিরান্ড বলি। এবার আসো, পার্টিসিপল আবার 3 ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল কয় ধরনের? 3 ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। ওকে, তাহলে আমরা শুরু করি প্রথমে ইনফিনিটিভ দিয়ে। আচ্ছা, ইনফিনিটিভ। ওকে, আচ্ছা, ইনফিনিটিভ হচ্ছে যখন টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে তখন টু সহ উক্ত বেস ফর্মকে ইনফিনিটিভ বলা হয়। যখন টু একটা প্রিপোজিশন, এই টু প্রিপোজিশনের পরে যখন আরেকটি ভার্ব বসে, ভার্বের বেস ফর্ম বসে, তখন টু সহ উক্ত বেস ফর্মকে বলা হবে ইনফিনিটিভ। তবে এই ইনফিনিটিভকে বলা হয় ইনফিনিটিভ উইথ টু। আসলে যদি টু না থাকে, ভার্বের বেস ফর্মের উপর যখন টুটা উজ্জ্ব থাকে, তখন সেটাকে বলা হবে বেয়ার ইনফিনিটিভ। আমরা বলি আমাদের ভাষায় বেয়ার ইনফিনিটিভ, কিন্তু আসলে অক্সফোর্ড ডিকশনারিতে বেয়ার ইনফিনিটিভ কোনো শব্দ নাই, মূলত ওখানে লেখা আছে ইনফিনিটিভ উইদাউট টু। তাহলে একটা হচ্ছে ইনফিনিটিভ উইথ টু আর একটা হচ্ছে ইনফিনিটিভ উইদাউট টু। একটু খেয়াল করো, যেমন আমি যদি বলি হি ওয়ান্টস টু বাই আ কার, সে একটি কার কিনতে চায়, এই বাক্যের টু বাই এটা একটা ইনফিনিটিভ। তাহলে টু একটা প্রিপোজিশন আর এরপরে বাই হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে টু এবং ভার্বের বেস ফর্ম দুইটাকে একসঙ্গে আমরা বলবো ইনফিনিটিভ। ওকে, আচ্ছা, অর্থাৎ দেখো, এই ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট যাই হোক না কেন, টু বাইয়ের কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হলে ওয়ান্টসের চেঞ্জ হবে। যদি এখানে হি না হয়ে আই হইতো তাহলে ওয়ান্টস না হয়ে ওয়ান্ট হইতো, আই ওয়ান্ট। ওকে, আবার যদি দে হইতো তাহলে ওয়ান্ট হইতো, যদি পাস্ট টেন্স হইতো তাহলে ওয়ান্টেড হইতো। তাহলে এখানে
ওয়ান্টসটা হচ্ছে মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব, কিন্তু টু বাই এর কোনো চেঞ্জ হবে না। এখানে পরিবর্তন যা ঘটার সকল পরিবর্তন ঘটবে এই ভার্বের, অর্থাৎ ফাইনাইট ভার্বের পরিবর্তন ঘটে কিন্তু নন ফাইনাইট ভার্ব এগুলোর কোনো পরিবর্তন ঘটে না। তাহলে টু বাই একটা নন ফাইনাইট ভার্ব, তবে নন ফাইনাইট ভার্বের মধ্যে এটা হচ্ছে ইনফিনিটিভ। নন ফাইনাইট ভার্বের একটি প্রকার হচ্ছে ইনফিনিটিভ। তাহলে টু বাই হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি আমি আরেকবার বলি, যখন টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে তখন টু সহ উক্ত বেস ফর্মকে বলা হয় ইনফিনিটিভ। ওকে, বেস ফর্ম তো বুঝো, ভার্বের যে মূল ফর্ম সেটাকে বলা হবে বেস ফর্ম, বা যেটার সাথে এস বাই এস বা আইএনজি যুক্ত থাকে না সেটা হচ্ছে বেস ফর্ম। আর বেস ফর্মের পূর্বে যখন টু থাকে তখন টু সহ উক্ত বেস ফর্মকে বলা হবে ইনফিনিটিভ। আর কিছু কিছু ক্ষেত্রে ইনফিনিটিভের আগে টু উজ্জ্ব থাকে, কিছু কিছু ক্ষেত্রে যেমন মডাল ভার্বগুলোর পর উজ্জ্ব থাকে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এছাড়াও আরও কিছু বিশেষ ফ্রেজ আছে, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, উড সুনার, লেট। কিছু কিছু বিশেষ শব্দ আছে যেই শব্দগুলোর পরে টু উজ্জ্ব থাকে। যেমন আমি যদি বলি ইউ হ্যাড বেটার গো হোম নাও, তুমি বরং বাড়িতে যাও। কি লিখলাম? ইউ হ্যাড বেটার গো হোম নাও। তাহলে এখন আসো, এই গো এর আগে একটা টু উজ্জ্ব আছে, সুতরাং এই গো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আমরা বেয়ার ইনফিনিটিভ বলি, কিন্তু বেসিক্যালি অক্সফোর্ড ডিকশনারি মতে এটাকে বেয়ার ইনফিনিটিভ বলে না, ওরা বলে ইনফিনিটিভ উইদাউট টু। ইনফিনিটিভ উইদাউট টু। তাহলে আমরা জানলাম ইনফিনিটিভ প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে ইনফিনিটিভ উইথ টু আর একটা হচ্ছে ইনফিনিটিভ উইদাউট টু। দুটি বাক্যে খেয়াল করো, হি ওয়ান্টস টু বাই এ কার, সে একটি কার কিনতে চায়। তাহলে এই বাক্যে টু বাই এটা হচ্ছে ইনফিনিটিভ উইথ টু, আর এখানে ইউ হ্যাড বেটার গো হোম নাও এই বাক্যের গোটা হচ্ছে ইনফিনিটিভ উইদাউট টু। ওকে, আরেক ধরনের ইনফিনিটিভ আছে, যেমন যেটাকে আমরা বলি স্প্লিট ইনফিনিটিভ। হ্যাঁ, যেমন আমি যদি বলি ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি হেল্প মি। ওকে, আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনুরোধ করা হচ্ছে। তাহলে খেয়াল করো, এখানে টু কাইন্ডলি হেল্প এটাকে আমরা বলবো স্প্লিট ইনফিনিটিভ। স্প্লিট কেন? স্প্লিট শব্দের অর্থ দ্বিখণ্ডিত করা, দুই ভাগ করে ফেলা। তাহলে এখানে দেখো, এই যে টু এবং এই যে ভার্বের বেস ফর্ম হেল্প, এই দুইটাকে দুই ভাগ করে দিয়েছে কাইন্ডলি শব্দটা, স্প্লিট করে দিয়েছে। দ্যাট ইজ ওয়াই টু কাইন্ডলি হেল্প এটা হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। ওকে, তাহলে এখানে টু কাইন্ডলি হেল্প হচ্ছে একটা স্প্লিট ইনফিনিটিভ। তাহলে আমরা ইনফিনিটিভ সম্বন্ধে মোটামুটি বুঝতে পারলাম। ইনফিনিটিভ প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে ইনফিনিটিভ উইথ টু আর একটা হচ্ছে ইনফিনিটিভ উইদাউট টু। আরেকটা ইনফিনিটিভ যেটাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ, যখন টু এবং ভার্বের মাঝখানে অন্য শব্দ বসে টু এবং ভার্বের বেস ফর্মকে আলাদা করে দেয়, তখন সেই ইনফিনিটিভকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। ওকে, আমাদের আজকে আর আমরা দীর্ঘায়িত করছি না, আমরা পরের ক্লাসে আলোচনা করব জিরান্ড এবং পার্টিসিপল। জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আমরা আমাদের পরের ক্লাসে আলোচনা করব। পার্টিসিপল তিন ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তিনোটা নিয়ে আমরা আলোচনা করব, এবং জিরান্ড নিয়েও আমরা আমাদের পরের ক্লাসে আলোচনা করব। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, আর বাসায় বসে নোয়াখালী সরকারি কলেজের যে ক্লাসগুলো আপলোড হচ্ছে সেগুলো তোমরা দেখো। ওকে, আল্লাহ হাফেজ।